মধুর পিরিয়ড হয়েছে কলেজ থেকে আসার পথে, কিন্তু পথে কোনো ফার্মেসি না থাকায় নিজের হিজাবটা খুলে কোমরে বেঁধে নিল। তবুও রক্তের দাগটা দেখা যাচ্ছে। পেছন থেকে একটা ছেলে বলল, দেখ পিছনে সিল মারা, লাল সিল। এটা বলেই হাসা শুরু করলো। ওর সাথে আরও দুইটা ছেলেও হাসা শুরু করলো। মধু এগুলো শুনে জোরে জোরে হাঁটা শুরু করলো। এবার ওই ছেলেটা উঠে এসে মধুর পেছনে হাঁটতে লাগলো। মধু ভয় পেয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। ছেলেটাও মধুর পাশাপাশি এসে পড়ল। তারপর বিশ্রী হেসে বলল, ইউ আর লুকিং সো হট। মধু কিছু না বলে মাথা নিচের দিকে নামিয়ে হাঁটতে লাগলো। সন্ধ্যা হয়ে আসছে, আশেপাশে অন্ধকার ঘনীভূত হচ্ছে। মধু যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে, রাস্তাটা একটু জঙ্গলের মতো। সন্ধ্যার সময়টা ভুতুরে ভুতুরে লাগে। প্রতিদিন ওর বান্ধবী আরিয়া থাকায় ভয় লাগে না, কিন্তু আজ আরিয়া আসেনি, আর আজই পিরিয়ড হতে হলো। পিরিয়ডের ডেটও আজ ছিল না, আরও 3 দিন পর ছিল, কিন্তু আজই কেন হলো? তার উপর আবার এই ছেলেটা কত জঘন্য জঘন্য কথা বলছে। কথাগুলো শুনলেই গা ঘিন ঘিন করে। এই রাস্তা থেকে একটা দৌড়ে বাসায় যেতে ইচ্ছে করছে, কিন্তু এই অবস্থায় মুখ বুজে থাকতে হবে। যত তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হয়। অনেকক্ষণ ধরে ছেলেটা বিশ্রী বিশ্রী কথা বলছিল। মধু কিছু না বলে চুপচাপ হাঁটছিল। এবার হঠাৎ করে ছেলেটা মধুর হাত চেপে ধরল। মধু আতঙ্কিত চোখে ছেলেটার দিকে চেয়ে বলল, হাত ছাড়ুন প্লিজ। হাত ছাড়ার জন্য তো ধরিনি, আজকে বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে চল। হাত ছাড়ুন ভাইয়া প্লিজ, বাসায় যেতে হবে আমাকে। মধু কাঁদো কাঁদো গলায় বলল, বাসায় কালকে যাবি, আজকে আমার সাথে চল। মধু কাঁদতে কাঁদতে হাত মোচড়ানো শুরু করলো, কিন্তু ছেলেটা নির্দয়ের মতো ওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। মধুর মাথায় কোনো বুদ্ধি আসছে না। মধুর হঠাৎ যেন কি হলো, সজোরে ছেলেটার হাতে কামড় বসিয়ে দিল। ছেলেটা তৎক্ষণাৎ মধুর হাত ছেড়ে দিল। মধু হাত ছাড়া পেয়েই দৌড় লাগালো। ছেলেটাও পেছনে দৌড়াচ্ছে। মধুর সামনে তেমন কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার নেমে যাওয়ায়। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেলল। মধু আবসা আবসা আলোয় বুঝতে পারল কোনো মানুষ হয়তো। মধুকে দাঁড় করিয়ে সামনের জন পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট বের করলো। ফ্ল্যাশ লাইটের আলোয় মধুর ভীত ও কান্নারত চেহারা দেখে বিচলিত হয়ে ইয়াদ বলল, রিল্যাক্স, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিলেন কেন? মধু কাঁদতে কাঁদতে বলল, পিছনে একটা ছেলে। এতটুকু বলতে না বলতেই ছেলেটা মধুর কাছাকাছি এসে দাঁড়ালো। ফ্ল্যাশ লাইটের আলোয় ইয়াদ ছেলেটার দিকে তাকালো। তারপর মধুর দিকে তাকিয়ে বলল, আপনি একটু প্লিজ ফোনটা ধরুন, যাতে আমি ওকে দেখতে পাই, বাকিটা আমি দেখছি। মধু কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলে ইয়াদ ছেলেটার সামনে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল, কি ভাই, ওনাকে বিরক্ত করছেন কেন? তোর কি সমস্যা? অনেক সমস্যা, আমি এগুলো সহ্য করতে পারি না, আমার হাত নিষ্পিস করে। এটা বলে কষে দুটো ঘুষি আর কলারটা চেপে ধরে মধুর সামনে নিয়ে এসে বলল, সরি বল। ছেলেটা মধুর দিকে তাকিয়ে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে সরি বলল। তারপর ইয়াদ আরও দুটো থাপ্পড় দিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটা দৌড়ে পালালো। ছেলেটা চলে যাওয়ার পর ইয়াদ নিজের জ্যাকেটটা খুলে মধুর কোমরে বেঁধে দিল। মধু একটা টু শব্দ পর্যন্ত করেনি, শুধু ফ্ল্যাশ লাইটের উজ্জ্বল আলোতে একটা সরল মুখশ্রীর একটা ছেলেকে দেখতে লাগলো। ছেলেটার মুখে একটা আশ্চর্য হাসি আছে, যেটা সবাইকে মুগ্ধ করতে যথেষ্ট। সাথে চাপদাড়ি আর মোজ, ফুল প্যাকেজ, সব মিলিয়ে এত সুন্দর লাগছিল যে মধুর যেন এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গেছিল। ইয়াদের ডাকে মধুর হুঁশ এলো। ইয়াদ বলল, আপনার বাসা কোথায়? আরাকনগরের 2 নম্বর গলি, মহসিন ভিলা। ও তাই, কত তলায়? 4 তলায়। ও আচ্ছা, আমি 3 তলায়, আজই আসলাম ওই বাসায়, চলুন আপনাকে দিয়ে আসি। ইয়াদ পিছনে আর মধুর সামনে হাঁটতে লাগলো। বাসার সামনে আসতে ইয়াদ বলল, এবার আপনি চলে যান। ইয়াদ এটা বলে চলে যেতে নিলেই মধু পেছন থেকে ডেকে বলল, ধন্যবাদ। এসব ধন্যবাদের কিছু নেই, আমরা প্রতিবেশী, তাই প্রতিবেশীর সাহায্য করবে, এটাই স্বাভাবিক। আপনার বয়সে আমার বোনও আছে, তাই এটা আমার কর্তব্য। এখন বাসায় যান। মধু সৌজন্যমূলক হেসে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে মধু জ্যাকেটটা কোমর থেকে খুলে ব্যাগে ভরে নিল, কারণ এটা বাসায় কেউ দেখলে অনেক কৈফিয়ত দিতে হবে। এমনিতেই কৈফিয়ত দেওয়াটা মধু পছন্দ করে না। জ্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে শুধু দরজায় নক করলো। 2 মিনিট পর মধুর ছোট বোন মিলি দরজা খুলল। মধু ভেতরে ঢুকতেই মিলি বলল, আপু,
তোর পেছনের অবস্থা তো খারাপ। রাস্তা দিয়ে এসেছিস কিভাবে? হেঁটে এসেছি। এখন চুপ কর। আম্মু কই? নিচের তলায় গেছে, নতুন ভাড়াটিয়া আসছে, ওদের সাথে দেখা করতে। ও আচ্ছা, দরজা আটকে দে, আমি ওয়াশরুমে যাচ্ছি, আম্মু আসলে খুলে দিস। মধু ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে ব্যাগ থেকে জ্যাকেটটা বের করে ওয়াশরুমে গিয়ে রাখলো, আর নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জামা কাপড়গুলো ধুয়ে মধু গোসল করে নিল। ওরা ওগুলো বারান্দায় শুকাতে দিল। মধুর মা এসে ওর দরজায় নক করা শুরু করলো। মধু চুল ঝাড়তে ঝাড়তে দরজা খুলল। আইরিন রহমান বললেন, কিরে, কলেজ থেকে সেভাবে ঘরে আসিস কেন? খাওয়া লাগবে না? হ্যাঁ আসছি, মাত্রই গোসল করলাম, তাড়াতাড়ি আয়। মধু চুলগুলো তোয়ালে পেঁচিয়ে বেঁধে খেতে চলে গেল। খাওয়া শেষ করে ঘরে এসে অ্যাসাইনমেন্ট করতে বসলো। হঠাৎ মনে হলো জানালায় কিছু একটা শব্দ করছে। মধু টেবিল থেকে উঠে জানালার কাছে গিয়ে দেখলো একটা বাস্কেটে পায়েস আর একটা চিরকুট। মধু ভুরু কুঁচকে ভাবতে লাগলো, আচ্ছা, আমাকে এগুলো পাঠাবে কে? উপরের তলায় তো কোনো ছেলে থাকে না, নিশি আপুরা থাকে। আপুর তো ভাইও নাই, তাহলে এগুলো পাঠাবে কে? মধু বাস্কেটটা হাতে নিয়ে ঘরে নিয়ে আসলো। তারপর বাস্কেট থেকে পায়েসের বাটিটা তুলে নিয়ে চিরকুটটা খুলল। চিরকুটে লেখা ছিল, ইয়াদ, আমি খুশি হয়েছি তুমি এই বাসায় শিফট হয়ে আসছো। এবার আমরা চুটিয়ে প্রেম করব। তোমার জন্য পায়েস রান্না করেছি, খেয়ে জানাবা কেমন হয়েছে। তোমার নিশি। পুরো চিরকুটটা পড়ে মধু বুঝতে পারলো কাহিনী কোথায়। নিচতলায় নিশি আপুর বফরা আসছে, এই জন্য নিশি আপু এটা পাঠাইছে। কিন্তু এটা এসে মধুর জানালায় ফেসে গেছে। মধু পায়েসের বাটিটা তুলে খাওয়া শুরু করলো। ওহ, কি টেস্টি! খাওয়া শেষ করে বাটিটা বাস্কেটে রেখে একটা কাগজে লিখলো, নিশি, আই লাভ ইউ, অনেক মজা হয়েছে, এত ভালো রান্না করো তুমি, আরেকটু পাঠাও প্লিজ, তোমার ইয়াদ। এটা লিখে পায়েসের বাটি আর চিরকুটটা বাস্কেটে ভরে আবার রশিতে ঝুলিয়ে দিয়ে এলো। হাসতে হাসতে মধুর পেট ব্যথা করছে, কিন্তু ইয়াদটাকে? মধু মনে মনে বলল, যে হর হোক, খালি আমার ক্রাশ বয় না হলেই হয়। কিন্তু মধু তখনও জানে না তার ক্রাশ বয়ের নামই ইয়াদ। একটু পর আবার বাস্কেট এসে মধুর জানালায় ফাঁসলো। মধু দাঁত কেলিয়ে আবার জানালার পাশে গেল। যখনই বাস্কেটটা হাতে নিতে যাবে তখন এটা নিচে নামা শুরু করলো। মধু তড়িঘড়ি করে নিয়ে যেতেও পারল না, এটা নিচে চলে গেল। মধু রশিটা ধরে টানছে, কিন্তু আসছে না। নিচে থেকে কেউ যেন ওটা ধরে রেখেছে। অনেক টানাটানি করেও মধু পায়েসের বাটিটা উপরে তুলতে পারল না। তারপর দড়িটা ছেড়ে আফসোসের স্বরে বলল, ইস, আর একটু তাড়াতাড়ি করলে পায়েসটা খেতে পারতাম, কি ইয়াম্মি ছিল। থাক, বেশি লোভ করা ভালো না। মধু নিজেকে এসব সান্ত্বনা দিয়ে পড়তে বসলো। আধ ঘন্টা পড়ার পর মিলি এসে বলল, আপু, আম্মু তোকে ডাকছে। কেন? আমি জানি না, তোকে যেতে বলেছে। মধু টেবিল থেকে উঠে মায়ের কাছে গেল। আইরিন রহমান খাটে বসে আছেন। মধু গিয়ে ওনার সামনে দাঁড়ালো। আইরিন রহমান বললেন, তোর নাকি আজকে অর্ধবার্ষিকীর রেজাল্ট দিয়েছে, মার্কশিট কই? মধুর বিলে চমকে উঠল। একটা বড় ঢোক গিলে ঠোঁট কামড়াতে লাগলো। আইরিন বেগম ধমক দিয়ে বললেন, যা, তাড়াতাড়ি নিয়ে আয়। মধু মায়ের রুম থেকে নিজের রুমে যেতে যেতে ভাবতে লাগলো, এখন কি করবে? মা যদি একবার মার্কশিট দেখে তাহলে মধু তুই তো গেয়া। মধু ভেবে কুল পাচ্ছে না কি করবে। ম্যাথ, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান সবগুলোতেই ফেল করেছে, কিন্তু বাংলাটাতে টেনে টুনে পাশ উঠেছে। মধু নিজের রুম থেকে মার্কশিটটা এনে কাপা কাপা হাতে মায়ের হাতে দিল। আইরিন রহমান মার্কশিটটা দেখে 5 মিনিট চুপ ছিলেন। তারপর বললেন, পিঠে বস্তা বেঁধে আয়, আজকে তোকে মেরে আমি বেদ ভাঙব। মধু ভয়ে কেঁদেই ফেলল। মধুর কান্না দেখে আইরিন রহমান আর ব্যাত নিলেন না, কিন্তু কড়া গলায় বললেন, এগুলো কি করেছিস? 2টা কোচিংয়ে পড়িস, তবু রেজাল্টের এই অবস্থা কেন? সবগুলো সাবজেক্টেই ফেল করছিস। এবার মিলে আইরিন রহমানের কথায় বাম হাত ঢুকিয়ে বলল, আম্মু, সব সাবজেক্টে না, বাংলায় তো পাশ করেছে। মিলির কথায় আইরিন রহমান ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলল, এগুলো পাশের সিঁড়ি, অমন পাশ না করলেও করা যায়। বাংলা খাতায় ক খ লিখলেই পাশ মার্ক তোলা যায়। আইরিন রহমান ইচ্ছে মতো বকছে, আর মধু মাথা নিচু করে চুপচাপ শুনছে। 1 ঘন্টা বয়ানের পর আইরিন রহমান বললেন, এখন ঘরে যা, আর মনে রাখিস, ইন্টারে যদি খারাপ করিস তাহলে সোজা ধরে রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। মধু মার্কশিটটা নিয়ে রুমে চলে এলো। তারপর আবার পড়তে বসলো। এবার যে করেই হোক ভালো রেজাল্ট করতেই হবে, না হলে মানিজ্যদের ফালুদা হয়ে যাবে।
সূর্যের আলো বরাবর হয়ে মধুর চোখে মুখে লাগছে। মধু চোখ মুখ কুঁচকে ফেলল। তারপর আড়মোড়া ভেঙে চোখ খুলে উঠে বসল। তারপর উঠে গিয়ে ব্রাশ মুখে দিয়ে কিচেনে গেল। আইরিন রহমান মধুকে দেখে বলল, পরীক্ষায় ফেল করেও লজ্জা হয় না? 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকিস। তারপর 20 টাকার নোট হাতে দিয়ে বলল, ডিম শেষ হয়ে গেছে, 2টো ডিম নিয়ে আয়, তাড়াতাড়ি যা, মিলি স্কুলে যাবে। মধু ঘরে এসে ওড়নাটা মাথায় দিয়ে ব্রাশটা মুখে ঢুকিয়ে বেরিয়ে পড়ল। বাসার নিচে একটা মুদি দোকান আছে, কিছু লাগলেই ওইখান থেকে নেওয়া যায়। মধু দোকানের সামনে এসে বলল, আনোয়ার চাচা 2টা ডিম দেন। দোকানদার মধুকে 2টা ডিম দিল। আর মধু টাকা দিয়ে সামনে ঘুরতেই কালকে সন্ধ্যায় যে ছেলেটা ওকে বাঁচিয়েছিল তাকে দেখতে পেল। জগিং স্যুট পরা, কানে হেডফোন, কপাল দিয়ে দরদরিয়ে ঘাম পড়ছে। ওহ, দেখতে কি কিউট লাগছে। মধু ভেবেছিল গিয়ে কথা বলবে, কিন্তু নিজের দিকে তাকিয়ে বলল, ছি, এভাবে গেলে ছেলেটা তো তোর দিকে তাকাবেই না মধু, একদম ফকিন্নি লাগছে তোকে। থাক, কথা বলার দরকার নেই, কেটে পড়। ইয়াদ দূরে থাকা অবস্থায় মধু সুন্দর করে কেটে পড়ল। অথচ দূর থেকে ইয়াদ হাত নাড়িয়ে দাঁড়াতে বলল, কিন্তু মধু সেটা দেখতে পেল না। এমন আচরণে ইয়াদ ভুরু কুঁচকে বলল, মেয়েটা আমাকে ইগনোর করলো কেন? নাকি অন্য কোনো কারণ? ইয়াদ এত না ভেবে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। নাস্তা করে ভার্সিটিতে যেতে হবে। মধু নাস্তা করে বেরিয়ে যেতে নিলেই ওর মা বলল, মধু, এই নে ক্ষীর আর পায়েসটা, 3তলায় নতুন ভাড়াটিয়াদের দিয়ে আয়। কেন? নতুন কেউ আসলে দিতে হয়, তাছাড়া আমরা প্রতিবেশী, তাই ভালো মন্দ রান্না করে দেওয়া উচিত। মধু মায়ের হাত থেকে বাটিটা নিয়ে বেরিয়ে গেল। 3তলায় এসে কলিং বেল চাপলো। একটু পর কেউ একজন দরজা খুলল। মধু সামনে তাকাতেই দেখলো তার ক্রাশ বয় দাঁড়িয়ে আছে। মধু উত্তেজনার চোটে কিছু বলতে পারছে না, তবুও কষ্ট করে বলল, মা পাঠিয়েছে। ইয়াদ মধুর হাত থেকে বাটিটা নিতে গিয়ে ওর হাতের সাথে টাচ লাগলে ইয়াদ দ্রুত সরিয়ে বাটিটা নিয়ে ঘরে নিয়ে আসলো। আর এদিকে মধু লজ্জায় লাল, নীল, বেগুনি, হলুদ হতে লাগলো। আর ইয়াদ আসার আগেই চলে গেল, কারণ আরো কতক্ষণ দাঁড়ালে বোধহয় মধু একেবারে মাটিতে মিশেই যাবে। ইয়াদ বাটিটা ফিরিয়ে দিতে আসলো, কিন্তু দরজায় কেউ নেই। ওমা, গেল কোথায়? ইয়াদ বাটিটা আবার ঘরে রেখে এসে নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। আজও আরিয়া নেই, সন্ধ্যা হয়ে গেছে। মধু কোচিং থেকে বেরিয়ে ভাবতে লাগলো, কি করা যায়? আজও যদি কালকের মতো কিছু হয়। মধু হাঁটতে হাঁটতে ওই রাস্তায় পৌঁছে গেল, কিন্তু আজ কোনো ছেলে নেই আশেপাশে। মধু আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলো, আর মনে মনে বলল, আরিয়া যতদিন না আসে ততদিন সে কোচিংয়ে যাবে না। মোটামুটি জোরে হাঁটার ফলে তাড়াতাড়ি মধু আসলো, আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। বাসায় এসে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে পড়তে বসলো, কিন্তু পড়ায় মন বসছে না। কালকের মতো আজও যদি কিছু খাবার পাওয়া যায়, ইস, সেই জন্য মধু জানালার কাছে এসে বসলো। এমনিতেই বাসায় মা পায়েস ক্ষীর রান্না করেছে, কিন্তু এভাবে খাওয়ার মজাটাই আলাদা। অপেক্ষা করতে করতে সে কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে। মধু খেয়াল করলো একটা ঝুড়ি আস্তে আস্তে নিচের দিকে নামছে। মধু খপ করে ধরে ফেললো। তারপর ঝুড়িটা ঘরে নিয়ে এলো। আজকেও পিঠা, তাও আবার পুলি পিঠা। মধু জিহ্বা দিয়ে ঠোঁট চেটে বলল, এখন থেকে এই খাবার আমার। মধু চিরকুটটা নিয়ে খুললো। চিরকুটে লেখা ছিল, ইয়াদ, আমি তোমার সাথে রাগ করেছি, তুমি আমার একটা ফোনও ধরো নেই, কিন্তু তবুও অনেক কষ্ট করে তোমার জন্য বানাইছি। বইল, কেমন হয়েছে? তোমার নিশি। মধু চিরকুটটা পড়ে আর একটা কাগজে লিখল, নিশি, আই এম সরি সোনা, আসলে অনেক বিজি ছিলাম তো তাই। রাগ করে না পাখি, আর পিঠাগুলো অনেক মজা হয়েছে, আরও কয়েকটা দিও, তোমার ইয়াদ। চিরকুটটা ভাঁজ করে পিঠাগুলো খেয়ে প্লেট আর চিরকুট ঝুড়িতে রেখে আবার দড়িতে ঝুলিয়ে দিয়ে আসলো। হঠাৎ মনে পড়লো বারান্দায় ছেলেটার জ্যাকেট শুকাতে দিয়েছিল, সেটা আছে কিনা, নাকি মা দেখে ফেলেছে। মধু দৌড়ে চলে গেল বারান্দায়, গিয়ে দেখে জ্যাকেটটা ওখানেই আছে। মধু জ্যাকেটটা হাতে নিয়ে ঘরে চলে আসলো, আর জ্যাকেটটা একটা শপিং ব্যাগে ভরে রাখলো। তারপর মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, পায়েসের আর ক্ষীরের বাটিটা নিয়ে আসি, কাল সকালে গিয়ে নিয়ে আসিস। এখন ওপরে গিয়ে নিশির মাকে বল আমি ডাকছি। আচ্ছা। এটা বলে মধু শপিং ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। নিশিদের বাসায় গিয়ে নিশির আম্মুকে ডেকে তারপরে এই জ্যাকেটটা 3তলায় গিয়ে ছেলেটাকে দিয়ে আসবে। মধু নিশিদের ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা নক করলো। দরজা খুললো নিশি। নিশিকে দেখে মধু বলল, আপু, আন্টিকে একটু ডাকবে? আম্মু আন্টিকে ডাকছে। আচ্ছা, তুমি ঘরে আসো। নিশির কথায় মধু ঘরে গেল। নিশির মা
নিচে গেল আর মধুকে নিশি নিজের ঘরে নিয়ে গেল। টেবিলের ওপর তার লেখা দুটি চিরকুট পড়ে আছে। মধু ইনোসেন্ট ফেস করে বলল, আপু এগুলো কি? নিশি চিরকুটগুলো লুকিয়ে বলল, আরে এগুলো আমার বান্ধবীর। ও মুখে কিছু না বললেও মধু মনে মনে হাসল। তারপর নিশির সাথে হালকা কথা বলে 3 তলায় চলে গেল। যখনই দরজা নক করতে যাবে তখনই মনে হলো কেউ একজন আছে। মধু ঘুরতে দেখলো আর ক্রাশ ভাই দাঁড়িয়ে আছে। মধু আমতা আমতা করতে করতে বলল, আপনার কাছে এসেছিলাম। কেন? মধু শপিং ব্যাগটা ইয়াদের দিকে বাড়িয়ে ধরলো। ইয়াদ নিজের জ্যাকেটটা দেখে আবার মধুর হাতে দিয়ে বলল, আমি যে জিনিস একবার দিয়ে দেই সেটা আর ফেরত নেই না, আর যদি কারো থেকে কিছু নেই সেটা ফেরত দেই না। ইয়াদের কথা শুনে মধু মনে মনে বলল, কি অ্যাটিটিউড! অ্যাটিটিউডে পা মাটিতে পড়ে না। মনে মনে এটা বললেও মুখে কিছু বলতে পারল না। চুপচাপ চলে যেতে নিয়েই মনে পড়ল পায়েসের বাটির কথা। পায়েসের বাটিও কি দেবে না? মধু পেছনে ফিরে ইয়াদকে ডাক দিল, শুনুন। ইয়াদ দাঁড়াতেই মধু সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আচ্ছা আমাদের বাটিগুলো কি দিবেন না? ওগুলো দিয়ে দিন প্লিজ। এগুলো কিন্তু আমার না, ওগুলো আম্মুর। আমার আম্মু অনেক রাগী। ইয়াদ কিছু না বলে দরজা খুলে ভেতরে চলে গেল। মধু বেকুব হয়ে ওখানে দাঁড়িয়ে রইল, যেন ও কোনো মানুষই না। কেমন পাত্তা না দিয়ে চলে গেল। মধু বুঝতে পারছে না চলে যাবে নাকি থাকবে। মধু পা বাড়িয়েছে সিঁড়ির দিকে যাওয়ার জন্য। তখনই ইয়াদ আসলো, হাতে দুটো বাটি মধুর হাতে দিয়ে বলল, এই বাটিগুলো আপনি আমাকে দেননি, এগুলো আপনার আম্মু আমার আম্মুকে দিয়েছে, তাই এগুলো আমি রাখতে পারবো না। আর এই জ্যাকেটটা আমি নেওয়ার উদ্দেশ্যে আপনাকে দেইনি, আপনাকে সাহায্য করার জন্য দিয়েছি, বুঝেছেন? জি। এটা বলে মধু উপরের দিকে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, কি অদ্ভুত ছেলে। তারপর বাসায় এসে নিজের রুমে এসে দেখলো জানালায় আবার ঝুড়িটা আটকে রয়েছে। মধু গিয়ে দেখলো আবারও পিঠা দিয়েছে নিশি। মধু ঝুড়িটা নিয়ে পিঠাগুলো খেয়ে চিরকুটটা খুলল। ইয়াদ, শোনা যেন আরও দিব? এতটুকুই লেখা ছিল। মধু আরেকটা কাগজে লিখল, নিশি না যেন আজকে আর না, আই লাভ ইউ বেবি। এটা লিখে ঝুড়িতে রেখে রশিতে ঝুলিয়ে খাটে বসে হাসতে হাসতে বলল, নিশি আপু জানেও না সে কার সাথে চুটিয়ে প্রেম করছে। যাক, কারো বয়ফ্রেন্ড হয়ে এত ভালো খাবার পাবো ভাবতে পারিনি। মধু 10টা পর্যন্ত পড়ল। এরপর আর পড়তে ইচ্ছে করছে না, তাই টিভির রুমে গেল। গিয়ে দেখে ওর মা সোফায় বসে মুভি দেখছে। মধু মায়ের পাশে বসে পড়ল। আইরিন রহমান টিভির থেকে চোখ না সরিয়েই বললেন, কি করিস এখানে? পড়া শেষ? না মা, কিন্তু এখন পড়তে ইচ্ছে করছে না। না করলে গিয়ে শুয়ে পড়, সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসবি। আচ্ছা একটু বসি, আধা ঘন্টা পরে যাই। তোরে আমি চিনি না, তুই টিভির সামনে বসলে দুনিয়াদারি ভুলে যাবি। তাড়াতাড়ি যা, মার না খেতে চাইলে। কি আর করার, অগত্যা চলে যেতে হলো মধুর। ঘরে গিয়ে শুয়ে পড়ল। যেহেতু তার আর পড়তে ইচ্ছে করছে না, সেহেতু শুয়ে পড়াই উত্তম। শুক্রবারে অন্যান্য দিনের চেয়ে আরও বেশি ব্যস্ত থাকে মধু, যেমন আজকে। প্রতি শুক্রবারের মতোই শুক্রবারও নিজের জামা কাপড়গুলো নিজে ধুয়ে শুকাতে দিতে হয়। তাই তো মধু জামা কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে চলল। কিন্তু ছাদের এক কোনাও খালি নেই, সবগুলো দড়িতে জামা কাপড় ঝোলানো। মধু জামাগুলোকে কিছুটা কুচকে কুচকে মেলে দিল। মোটামুটি অনেক কষ্টে জামাগুলো শুকাতে দিল, কিন্তু একটা ওড়না কোথাও দিতে পারছে না, তাই একটা শার্টের ওপর মেলে দিল। মধু জানে না শার্টটা কার। যদি জানতো শার্টটা ইয়াদের, তাহলে জীবনে দিত। জামা কাপড় শুকাতে দিয়ে মধু নিচে নেমে এলো। 4 তলা দিয়ে নামার সময় বুঝতে পারলো নিশিদের ঘরে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। মধু মনে মনে বলল, আজকে তাহলে আমারও বিরিয়ানি খাওয়া হচ্ছে। এটা বলে একটা দুষ্টু হাসি দিয়ে নিজের ঘরে চলে গেল। বাসায় আসতে দেখলো একটা মেয়ে সোফায় বসে ওর মায়ের সাথে বকবক করছে। মেয়েটাকে মেয়েটাকে চেনে না। মধু ঘরে ঢুকতেই ওর মা বলল, মধু এখানে বস। মধু মায়ের পাশে বসে পড়ল। মধুর মা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ও আমার বড় মেয়ে মধু, তোমার সাথেই পড়ে, ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। মেয়েটা মৃদু হেসে মধুর দিকে তাকিয়ে বলল, হাই, আমি ইরিন, 3 তলায় নতুন আসছি। ও, তুমি কোন কলেজে পড়ো? আরাকনগর ডিগ্রি কলেজে। তুমি? তোমাদের পাশেই আরাকনগর মহিলা কলেজে। ও, তুমি কি 3 তলায় থাকো? মধু প্রশ্নটা করেছে এই জন্য যাতে শিওর হতে পারে মেয়েটা ওই ছেলেটার বোন। হ্যাঁ, আমরা 3 তলায় নতুন আসছি। আসার পর শুনলাম আমার বয়সী আরেকজন আছে, তাই দেখা করতে এলাম। এরপর মধু আর কিছু বলল না। মধুর মা বলল, তুমি বসো, তোমার জন্য আমি চা নিয়ে আসি। আরে না আন্টি, আমি নাস্তা করে এসেছি। আরে বসো, নাস্তা করছো তো কি হয়েছে,
আবার করবে। আইরিন রহমান কিচেনে চলে গেল। আইরিন রহমান যেতে মধু বলল, তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন, 2টা বড় ভাই আছে আর আমি ওদের একমাত্র বোন। ও, আরও কিছুক্ষণ কথা বলার পর আইরিন রহমান আসলেন চা নাস্তা নিয়ে। অগত্যা ইরিনের খেতেই হলো। তারপর 3 জনে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ইরিন চলে গেল। দুপুরের খাবার মধু খায়নি জ্বালানা দিয়ে বিরিয়ানি পাবার আশায়, কিন্তু না, 3টে বেজে গেল, বিরিয়ানির নাম গন্ধ নেই। এদিকে মধুর পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একবার ভাবছে খেয়ে নেবে, আবার ভাবছে খাওয়ার পর যদি বিরিয়ানি আসে। এই চিন্তায় মধু কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ ভেবে খেতে চলে গেল। আর যাই হোক, না খেয়ে থাকা অসম্ভব। মধু খাওয়া শেষ করে এসেই দেখে বিরিয়ানির বাটি জ্বালানায় ঝুলছে। এ অবস্থায় মধুর প্রচুর কান্না পাচ্ছে। এত লোভনীয় বিরিয়ানি, অথচ পেটে এক ফোঁটা জায়গা নেই। এখন কি করবে? ফ্রিজে রাখলে মা জিজ্ঞেস করবে এগুলো কোথা থেকে এসেছে। তখন আরও জ্বালা, না গিলতে পারছে না ফেলতে পারছে। মধু অতি দুঃখে বিরিয়ানির বাটিটা নিল, তারপর ওটা খাটের নিচে রেখে দিল আর চিরকুটটা হাতে নিয়ে খুলল। চিরকুটে লেখা ছিল, ইয়াদ তুমি এত পাষাণ কেন? আমার ফোন ধরো না, মেসেজের রিপ্লাই দাও না, কেন এমন করছো? উত্তর দাও, ইতি তোমার নিশি। মধু মনে মনে বলল, ভালো কিছু একটা লিখতে হবে, উল্টাপাল্টা কিছু লিখলে আর কিছু পাঠাবে না। তাই মধু লিখল, নিশি বাবু শোনো, আমি অনেক ব্যস্ত, সামনে পরীক্ষা, বোঝই তো, তুমি মনে রাগ করলে হবে। আচ্ছা, পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমার ইয়াদ। এটা বলে ঝুড়িতে চিরকুটটা রেখে রশিতে ঝুলিয়ে দিল। কিন্তু মধু এটা ভেবে পাচ্ছে না এই বিরিয়ানিগুলো কি করবে। হঠাৎ কে যেন ওর রুমের দরজায় নক করলেন। মধু দ্রুত বিরিয়ানির প্লেটটা খাটের নিচে রেখে দরজা খুলল। দরজা খুলতেই দেখে আরিয়া দাঁড়িয়ে আছে। আরিয়াকে দেখে মধু বলল, কিরে, কি হয়েছে তোর? 2 দিন ধরে কলেজে আসিস না কেন? ভেতরে চল, সব বলতেছি। মধু আরিয়াকে ভেতরে নিয়ে এলো। আরিয়া ওর খাটের ওপর বসে বলল, জানিস আব্বু অনেক অসুস্থ হয়ে গেছিল রে, ওনাকে নিয়েই দৌড়াদৌড়ি করতে করতে কলেজে আসতে পারিনি। তো ফোন দিলি না কেন? আরে মনে ছিল না। ও আচ্ছা, এখন কি তুই টায়ার্ড? বিরিয়ানি খাবি? খাবো, তুই রান্না করেছিস? ধুর, আমি রান্না করতে পারলে তো। তাহলে আন্টি রান্না করছে। মধু জবাব দেওয়ার আগে দরজাটা সাবধানে আটকে দিল, তারপর বলল, আরে না, এটা জাদু। তোর মাথা, সত্যি করে বলতো কাহিনী কি? এবার মধুনি সে সব কথা বলল, কিন্তু সেদিন রাস্তায় কি হয়েছিল সেটা বলল না। সব শুনে আরিয়া হাসতে হাসতে শেষ। পেটে হাত রেখে বলল, দোস্ত এমন কোনো বাড়ি পেলে বলিস তো, আমারও কারো বয়ফ্রেন্ড সেজে খেতে ইচ্ছে করছে, আপাতত এই বিরিয়ানি খা। মধু হাসতে হাসতে বলল। আরিয়া সন্ধ্যার সময় চলে গেছে, ওর ভাই এসে নিয়ে গেছে। আরিয়া যাওয়ার পর মধু মায়ের বকুনিতে পড়তে বসলো। কিন্তু মধুর কপাল মনে হয় ভালো ছিল, বেশিক্ষণ পড়তে হয়নি। কারেন্ট চলে গেছে, জেনারেটরের চার্জ নেই। আইরিন রহমান বললেন, যা তো নিচে গিয়ে 2টো মোমবাতি কিনে নিয়ে আয়। মধু ঘর থেকে 3 তলায় আসতেই টর্চ বন্ধ হয়ে গেল, চার্জ নেই। এখন সামনে অন্ধকার। মধু হাতড়ে হাতড়ে নামতে লাগলো, কিন্তু হঠাৎ কেউ একজন আল্লাহ গো মরে গেলাম বলে চিল্লিয়ে উঠল।